আমি থামবো না। নাও আমি কিন্তু অরিজিনাল একদম পিওর জিনিস ছেড়ে দেবো, একদম মাখন উইথ ক্রিমস। রিয়েল কথা বলি, আমি কিন্তু যখন রেকর্ড হচ্ছে, সাপোজ এই ধরেন আমি কথা বলতেছি, প্রথমে যখন কলে কথা বলতেছিলাম আমার সাথে, প্রথমে বাসায় ছিলাম, ও কথা বলতেছে বাসার থেকে, আমি তখন সাথে সাথে বাসায় বলতে আমি নিচের গ্যারেজে ছিলাম, বিল্ডিং এর নিচে বাইরে যাচ্ছিলাম, তখন আমি রাস্তায় নেমে তারপর আমি আবার বাসায় ঢুকি। ক্লিয়ার? ওটা কিন্তু আর একটা মোবাইল দিয়ে পুরো ভিডিওটাই হচ্ছে। ক্লিয়ার? ভিডিওটা হচ্ছে, কিন্তু আমি কিন্তু আমি কিন্তু মুখ খুলতে চাইনি, একদম মুখ খুলতে চাইনি। এবার কিন্তু মুখ খুলবো। আর ও যদি আমাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে আসে, আমার কাছে যেসব আছে না, আমি না অ্যাক্টিং এর জন্যই রেডি হইতেছি। তাই না না না, টাকা আমি অনেক কত টাকা আলা দেখি চারিপাশে। না না, সবই লাগে, টাকাও লাগে, তোমার সংসারের জগৎটাও লাগে, এটা সোশ্যাল লাইফটাও লাগে, ফিনান্সিয়াল লাইফটাও লাগে। ওয়ালাইকুম আসসালাম মিম। আসলাম একটু লাইভে, দেখি ভাইরাল হওয়া যায় কিনা। ভাইরাল হতে এসেছি, ভাইরাল। এখন থেকে এমনি বলবো না, আমরা বলবো ভাইরাল। ওকে, ভাইরাল। আসলে হাসির কথা কি, যখন 2000 মোবাইল অ্যান্ড্রয়েডের যুগ শুরু হয়েছে 2014 পর থেকে, বেসিক্যালি রাইট, ইন্টারনেট স্পিড। তখন অ্যান্ড্রয়েড, তাও মোবাইলের মধ্যে ফেসবুক এত ছিল না, অপশন ছিল না ফেসবুকে। তো 16-17 পর থেকে মানে ফেসবুকের অপশনগুলো আসছে, যে অনেক লাইভে আসা যায়, রাইট। লাইভটা আগে ছিল না, ফেসবুক লাইভটা আনে 2016-তে, আনে লাইভ অপশনটা। তারপর অনেক অপশন আনে, রাইট, ডে বাই ডে। কিন্তু 14 পর থেকে কিন্তু অ্যান্ড্রয়েডটা মোটামুটি একটু সবার হাতে আসে। তো ভাইরাল জিনিসটা তখনও ছিল না। ভাইরাল কথাটা শুরু হয়েছে ইটস লাইক ফ্রম 2018 থেকে ভাইরাল জিনিসটা আসছে, ওয়েন ফেসবুক ভিডিও অপশনসটাকে অন করে দিচ্ছে। ফেসবুক আগে ইউটিউবের মতো ভিডিও আপলোড করা যেত না, শুধু ভিডিও আপলোড করা যেত, বাট ইউটিউবের মতো ভিডিও কোড আপলোড দিয়ে রেগুলার রিলস আপলোড করা যেত না। এটা 18 থেকে ইম্প্রুভ হয়ে আসতেছে। দিস ওয়ার্ড ইজ ভেরি নিউ ইন দ্য এরিনা। হ্যাঁ, আমি দেখছি ভাইয়া আজকে মশা লাইভে আসছিল। আসলে আমি না, এই স্ট্যাটাসটা আরো মেয়েটা, তোমাদের প্রিয় বর্ষাপু, তোমাদের প্রিয় যে প্রমোটার, আমাদের ফেমাস ব্র্যান্ড প্রমোটার বাংলাদেশের, তো ও লাইভে আসার আগে আমি স্ট্যাটাস দিচ্ছি, কিন্তু মানে আমার স্ট্যাটাসের সাথে কাকতালীয় ভাবে জিনিসটা মিলে যাবে বুঝতে পারি। আসলে আমি বুঝি নাই যে স্ট্যাটাসের সাথে মিলে যাবে। ট্রাস্ট মি, আমি কোনো প্ল্যান করে স্ট্যাটাস মারিনি, আমি দিছি। তারপর দেখি মানে হয়তোবা মানুষের হয় না, ভাইব্রেশন কাজ করে ব্রেনে, দ্যাটস ওয়াই মনের অজান্তে হয়তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি কি দেখছি, আসলে সত্যি আমার রুমে দেখছি অ্যারোসল দিলেও মশা মারে না। তো আমি ওইটাই স্ট্যাটাস দিচ্ছি, আমি কিন্তু কাউকে মিন করে দিইনি, কিন্তু দেখি কি হয়।
এই আর কি। হ্যাঁ, না কেউ কিছু মিস করো নাই, সরি। আর জেনে বলছিলাম যে ভাইরাল হওয়া কথাটা, ভাইরাল কিন্তু এই যে সাথে ছিলাম, ভাইরাল হচ্ছে আহ, কথাটা শুরু হয়েছে 19 থেকে, তারপর 18 থেকে ভাইরাল কথাটা শুরু হয়েছে। এটা নিয়ে অনেক গানও হয়েছে অনেক চারিপাশে, মানে এই তো আমাদের প্রিয় হিরো আলম ভাইয়ের আগমন শুরু হয়েছে, তাই না? নাও ইফ আই সে দ্যাট আমরা 2009-10 থেকে আমরা অনেক আগের থেকে ভাইরাল মেইন স্ট্রিমে। হ্যাঁ, যখন আমাদেরকে মানুষ চিনতো, যখন এই এখন এখন যারা ভাইরাল অডিয়েন্স, আমি শুধু বলবো পাবলিক ভাইরাল না, ভাইরাল অডিয়েন্সও আছে। এই ভাইরাল অডিয়েন্সে তখন জন্ম হয়নি অনেকের, ঠিক আছে? আমাদের তো বয়স হয়েছে, তো দ্যাট টাইম আমার হয়তো মিডল টিন এজে ছিল, টিনও না সরি, লাইক 25, 28 এইজ চলতেছে। তো তখন অনেকের, এখনকার জেনারেশন অনেকে ছোট, ওরা তো হাতে অ্যান্ড্রয়েডও পায় না ওই সময়, রাইট? তো আমরা তো তখন থেকেই কোয়াইট ফেমাস। এখন যেমন আমার চেহারা চেঞ্জ আসছে, তাই না? ওই সময় চেহারার সাথে আমার এখন চেহারা মিল নেই, বয়সের ছাপ হবে স্বাভাবিক। তো এখন আমি যখন ওয়ালে গান দিচ্ছি, আমার অনেকে আমাকে রিলোকেট করতে পারতেছে যে ইয়া আমি তো আপনার গান শুনছি, ও মাই গড আপনার গান শুনছি, এই গান তো আমি শুনে বড় হয়েছি। এর আগে কিন্তু অনেকে আমাকে বলছিল আপনাকে চিনেছি আপনার ওই ভিডিওর পর থেকে। তারপর যখন দিলাম তখন সবাই রিকগনাইজ, ও আচ্ছা আপনাকে তো চিনি আগে থেকে। এটা হচ্ছে আমাদের ভাইরাল, এখনকার ভাইরাল অডিয়েন্সদের মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে দোষ নেই, দোষটা হচ্ছে আমার। কেন আমি মিডিয়া থেকে 2014 পর থেকে আমি একটু দূরে আছি, মানে একটু চুপচাপ লুকায় আছি। কেন? কারণ আমরা যখন দেখছি যে মিডিয়ার কিছু মানে এনভায়রনমেন্ট মানে কোনো কারণে হয়তো ভালো লাগেনি, তখন একটু সরে গেছি। এই ভাই আপনার বয়স কত? আমার বয়স 60-এর কাছাকাছি ভাইয়া। আমি সিফাত আহমেদ, আমার বয়স 60+। ধরো আমি ড্রাকুলার 500 বছর বেঁচে আসি। ঠিক আছে, এই আমার বয়স্ক লোক, বুড়া একদম, একদম এক্সপায়ার্ড, বুঝছেন? আমি বলছি না আগের দিন। এখন ব্যাপার হচ্ছে, তো তখন আমরা যখন রিয়েল মেইন স্ট্রিম ভাইরাল, যেটাকে বললো তোমরা অনেক চেনে আমাদের কাজ, তো তখন তোমরা হয়তো তোমরা বড় হও নাই, তোমার ছোট, এই জন্য। আর আমার দোষ হচ্ছে আমি অফ ছিলাম। এই আমরা আসলে একটা ব্যাপার কি, আমার আমার যেটা পার্সোনালিটি ক্যারেক্টার, আমার সস্তা জনপ্রিয়তা লাইক করি না। সব জনপ্রিয়তা ভালো, কিন্তু আমি সস্তা জনপ্রিয়তা একদমই পছন্দ করি না। কারণ সস্তা জনপ্রিয়তা হচ্ছে কি, এরা বেশি দিন মনে রাখে না, তাই না? ওরা আজকে মনে ভালো লাগবে, 3 দিন পর ভুলে যাবে। এটা ক্যারেক্টার সস্তা জনপ্রিয়তা। আর যারা রিয়েল ভালো লাইনের জনপ্রিয়তা, মানে ভালো অডিয়েন্স, ওরা সবসময় মানুষকে মনে ধরে রাখে, বিকজ হোয়াট দে হ্যাভ ইনসাইড এডুকেশনস। এটা কারণে ওরা, ওদের যে লজিক্যাল ব্রেনটা, তোমার যে জাজমেন্টাল ব্রেনটা, ওদের খুব লেভেল অফ চয়েস অনেক হাই। এই এর জন্য যখন দেখছি মিডিয়াটা হঠাৎ করে দেখতেছি এলোমেলো সিঙ্গাররা গান গাওয়া শুরু করছে, তখন হয়তো আমারও পার্সোনাল ছিল, রিটার্ডেশন ছিল ব্রেন, আমি ডিস্টার্ব ছিলাম। তারপর আর দেখছি উল্টা পাল্টা সিঙ্গার আসতেছে, মানে দেখতেছি অযোগ্যরা যোগ্য স্থানে বসে অ্যাওয়ার্ড নিচ্ছে, এই নিচ্ছে সেই নিচ্ছে, অ্যাওয়ার্ড টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনতেছে, কনস্পাইরেসি দেখতেছি চারিপাশে। তখন ভালো লাগেনি, তো ধর কোথায় গান করতেছে, কি করতেছি, মানে তখন এনভায়রনমেন্ট অড লাগছে। এখন আবার প্লাস দিয়ে চিন্তা আচ্ছা আসতে যায় তো অনেক বাধা বিঘ্ন হইতেছে। যাক, আমার বয়স নিয়ে সবাই পাগলামি করতেছ না? আমি কইলাম তো রে ভাই, 60 আপ, আর কিছু বুঝবা? তুমি ইউটিউবে খুঁজো, দেখবা, সবাই দেখেন, একটা ছেলে লোক আছে, ওর বয়স হচ্ছে 75। ইউ ওন্ট বিলিভ, হি লুকস লাইক 25-28 ইয়ার্স ওল্ড। কোরিয়ান না সামওয়ান চাইনিজ। তো বয়স বুঝতে পারবা না, উই আর ড্রাকুলার, বয়স বুঝতে পারবা না। হ্যাঁ, বয়স বুঝতে দিলে তো পুরুষ হইলাম কেমনে? অকালে পেকে গেলে, সরি মানে অকালে ঝরে গেলে পুরুষ হলাম কেমনে? উই ডু জিম, আমরা জিম করি, মেনটেন করি, হ্যাঁ, ডিসিপ্লিন লাইফ মেনটেন করি, হরমোনাল ব্যালেন্স মেনটেন করি,
তো তো বয়স বোঝার বেশি কিছু নেই। মাঝে মাঝে হেয়ার, এই যে হেয়ার দু একটা গ্রে আছে, এই দেখো এই যে হেয়ার গ্রে হয়েছে তো হয়েছে না, আবার দাড়ি এগুলো গ্রে হয়ে যায়, এই যে দাড়ি গ্রে আছে ভালো, আবার এইদিকেও দাড়ি গ্রে হয়। আমার কিন্তু উল্লাপাট আছে, মাঝে মাঝে আমার গ্রে হয়, গ্রে দাড়ি বের হয় অনেক, আবার বুঝি না এটা কেন হয়, আবার দিকে ব্ল্যাক হয়ে যায়, ব্ল্যাক বিয়ার্ড আসে। এটা কি ধরনের ম্যাজিক জানি না, এটা মেবি কোনো এটা মেবি কি বলে কোলাজেন ভ্যারিয়েশন হয়। আচ্ছা কি বলছে আসলে, বুইরা ইয়েস বুইরা আপডেট হয়েছে, কুর বুইরা, আচ্ছা নাসরিন লাগছে, ইয়েস বুইরা আপডেট হয়েছে, কুর 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 কুইরা বুইরা, হ্যাঁ নাসরিন বললাম। বর্ষা আপনাকে বিয়ে করতে চায়, আপনার বয়স তাহলে বেশি না। না বর্ষা তো বিয়ে করতে চাইছে, এটা তো আমার জন্য বিশাল ভাগ্য, এটা তো বিশাল বড় ভাগ্য। আমার এরকম ভাগ্য নিয়ে আমি জন্মাইছি, এটা তো বিশাল ব্যাপার স্যাপার। আচ্ছা যাই হোক, বুঝছি নাসরিন, আমি মাইন্ড করি নেই। তো কোলাজেন সাপ্লিমেন্ট, হ্যাঁ কোলাজেন সাপ্লিমেন্ট ভালো। আসলে সাপ্লিমেন্ট অনেক সবই ভালো, কিন্তু ভিতরে রিয়েল লাইফে যদি স্ট্রেস থাকে কারো জীবনে, যতই সাপ্লিমেন্ট খাও কোনো কামে আসবে না। মেইন হচ্ছে ব্রেইন মেন্টাল পিস। শোনো, আমি শুনেন একটা কথা বলি সবাইকে, সেটা হচ্ছে শান্তিতে থাকা, এটা হচ্ছে বড় প্র্যাকটিস, রাইট? আমি মনে করি কলিশনসে না যায়, বাট মাঝে মাঝে কলিশনে জড়াইতে হয়। মাঝে মাঝে যখন ঝামেলা আসে, ঝামেলা থেকে পালাইতে গেলে, ঝামেলা পিছিয়ে পড়লে, ঝামেলা থেকে পালাই নেই, লাভ নেই। ঝামেলাকে উল্টা আরো কিক মারতে হয়, কারণ ঝামেলাকে কিক না মারলে ঝামেলা ভয় পাবে না, তো ঝামেলা পিছিয়ে তারা করবে, এটি নিয়ম। দ্য থিং ইজ দ্যাট, এটাই আমি মনে করি যে ভয়কে ভয় পাইলে হবে না, ভয়কে উল্টে এমন দেখাবা ভয় যেন তোমাকে ভয় পেয়ে যায়। ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দিস, ঠিক আছে? কি লিখছে, শেমলেস ওমেন আবার চলে আসছে ভাই। আচ্ছা হ্যাঁ, আমি দেখছি আমাকে অনেক লিঙ্ক, সরি ওই লাইভে দেখছি মাঝখানে আমার নামও আবার নিচ্ছে, আবার আমার নামটা উচ্চারণ করছে। আই ডিডন্ট লাইক দ্যাট শি প্রোনাউন্স মাই নেম। এটা খুবই বিশ্রী লাগে আমার নামটা উচ্চারণ করে, মানে মানে আমার নামটা উচ্চারণ, ও যা ইচ্ছে তাই কর, কিন্তু আমার নামটা উচ্চারণ করলে আমার কেমন জানি নোংরা লাগে, ট্রাস্ট মি। আবার কি শুনতেছি, সে নাকি স্ক্রিনশট, আমার স্ক্রিনশটও রেডি করছে। আচ্ছা ও একটা, ইজ শি ব্রেইনলেস, কথা বলার সময় বোঝে না, ডাজন্ট শি নো হাউ টু স্পিক আউট, মানে কি মাল মানে গাঁজা খায় না কি খায় আমি বুঝি না। মানে বলতেছে আপনার স্ক্রিনশট রেডি করা হচ্ছে, মানে কি আপনার স্ক্রিনশট রেডি করতেছি, মানে কি বলতেছে রেডি করতেছে বলতে কি বলছে? মানে আমি তো জানি স্ক্রিনশট এআই দিয়ে বানানো যায়, ও এআই কি দেখছে, এআই কি দেখছে? স্ক্রিনশট দিয়ে তো স্ক্রিনশট বানানো যায়, কিন্তু ওর যে ওয়ালে আমার ছবি দিচ্ছে, এটা তো আপনারা সবাই দেখছেন, যারা আছেন সবাই দেখছেন, ওটা তার আমার স্ক্রিনশট তৈরি না। আর ও যে বলতেছে, আমি ওকে নক দিয়ে বলছি, হ্যাঁ আপু আমাকে কল দাও, আমার কি কুত্তা, মুখটা খারাপ করলাম না, কুত্তা মারা দিচ্ছে যে আমি ওর নক করবো নিজের থেকে। হ্যাঁ ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আই ডিডন্ট টক উইথ হার ফার্স্ট। ও আমাকে নক করছে, ভাইয়া কেমন আছে, ভালো আছে, ভালো, এই সেই তন বসে, আমাকে মনে আছে, আমার কাছে এগুলো আছে কিন্তু সব, ডোন্ট ওয়ারি, সব আছে। আচ্ছা মনে আছে বলে, আমি মনে থাকবে না কেন, তুমি যে কাহিনী করছো, এত তোমাদের যে প্রেম লীলা দেখছে রাসেল ব্যাপারের সাথে, তো তোমাকে কে মনে না থাকলেও তো মনে পড়বে ভাই, তুমি চোখের সামনে সারাক্ষণ চোখের সামনে দৌড়ায় তোমার সারাদিন। এটাই কিন্তু কথা ছিল। তারপর আমি যেটা করছি, ও আমার কাছে যখন আবদার করছে হেল্পের জন্য, ভাইয়া করতেছিল তখন খুব, আমি আমার বলে তখন ওর সাপোর্ট, তখন আমার সাথে আমার ওই আইডিতে কিন্তু হেলেনা জাহাঙ্গীর আপা ছিল, যেহেতু আমার কাছে হেলেনা জাহাঙ্গীর আপার সম্বন্ধে বিচিং করছে, তা আমি চিন্তা করছি যে অ্যাটলিস্ট আমার সাথে ওকে দেখলে ওরা একটু কনসার্ন হবে যে মেয়েটার পাশে আমরা আছি। তা আমি তখন ওর আর আমার ছবি, সেই 2011 ছবি, আমার পিছিয়ে এসে দাঁড়ায় আছে, মানে কি বলবো কামেশ্বরীর মতো। আমি ছবি দিতে চাই না, ছবিটা দিলে দেখতে বোঝা যাবে, আমার পিছিয়ে সেলফি তোলার জন্য দাঁড়ায় আছে মায়া। তো অ্যাজ এ ফ্যান আসছে দেখা করতে, ঠিক আছে? তো ও আসছে, আর রিফাত কবির আসছে, যে রিফাত কবির এখন সাংবাদিকতা করে। আমি রিফাত কবির চিনি কেমনে, ওর মাধ্যমে চিনি। রিফাত কবির আমার ফ্যান ছিল, তো রিফাত কবির তারপর ফ্যান থেকে আমার সাথে খুব ক্লোজ হয়ে গেল। দেখো ও আসছে, রিফাত কবিরও আসছে, ওর মাধ্যমে রিফাত কবিরকে আমি চিনি। তো রিফাত কবির মানুষ, ছেলেটা ভালো, রাইট?
ভালো বলে আসছে মিষ্টি মিষ্টি একটা পর্যায়ে এই ছেলেটা যখন ইউটিউবিং করে ভালো কিছু করে, ওর জার্নালিজম লাইনটা কিন্তু ওকে প্রথম মোটিভেটটা আমি করি যে তুমি জার্নালিজম করো, তারপর আস্তে আস্তে নামেও, তারপর আস্তে আস্তে কিছু জায়গায় লিঙ্ক আছে না, দু একটা জায়গায় লিঙ্ক করে দিলে বাকিটা ওই তো নিজে করে ফেলবে। তো এগুলো করে দিছি। এখনো বিপদ আপদে পড়লে কিন্তু ভাইয়ের কাছে যখন আসে আমাকে হেল্প করি। কি কি বিপদ, কোনো কেউ পিছিয়ে লাগছে ইলিগালি, আমি আগে দেখি ও লিগাল কিনা, ওর কোন দোষ আছে, ও দোষ থাকলে আমি হেল্প করবো না, স্বাভাবিক। লিগাল থাকলে অবশ্যই হেল্প করবো, আর ইলিগাল আমি হেল্প করবো না, স্বাভাবিক। তা রিফাত কবির তো ঠিকই আমার সাথে ভালো রিলেশন, তাই না? আর এই মেয়েটার আমি ওর নামটা উচ্চারণ করতে ভালো লাগে না, যাই হোক। তো এই মেয়েটা আজকে ও 2012-তে যেটাই ভুল করছে মাফ চেয়েছে, বাদ ধরে গুলো গেছে বাদ, তারপর 2015-তে গেছে গান। আবার যখন আসলো তখনও কিন্তু আমি ওকে চান্স দিলাম না, ঠিক আছে হেল্প চাইতেছে, ওর জন্য আমি ওয়ালের ছবি দিলাম, ওটা স্ক্রিন আমার কাছে আছে। আমি কি দিচ্ছি স্ক্রিনে, আমি লিখে দিচ্ছি ছবিতে। আমি তখন বাইক কিনি 2011-তে, আমি একটা বাইক কিনি। আমার গাড়ি ছিল বাট আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না। আমি গাড়ি কিনার পর আমার ড্রাইভিং লাইসেন্সটা ছিল না। আমার আব্বা তো, আমি টাকা জমায় গাড়ি কিনি ওই সময়, বাট গাড়িটা আমাকে চালাতে দিবে না। মার্ক টু গাড়ি, তো বড় গাড়ি, 1800 সিসি গাড়ি, তো গাড়িটা চালাতে দিবে না আপা। কারণ লাইসেন্স ছাড়া গাড়ি চালালে যেটা হয়, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলে ওটা অনেক কাহিনী, ওটার কোনো মাফ নেই। তো এই জন্য দিবেন। তা আমি তো রাগ করে হোন্ডা কিনি, বাইক কিনি, নর্মাল একটা হোন্ডা কিনি, ওয়ালটন ক্রুজ, একটা ওয়ালটন কোম্পানির ক্রুজ কিনি। ওয়ালটন তো বাংলাদেশের প্রথম বাইক, আসলে এগুলো কোরিয়ান বাইক, ওয়ালটন নাম লাগা রাখছে। তো ও তখন আইসে তখন দেখা গেল আমার সাথে এমন সকল ভাইয়া তোমার পিছিয়ে একটু উঠে ছবি তুলি বাইকে, ওই ছবিটাও আছে। হ্যাঁ, তা আমি কিন্তু ওই ছবিটাই বলে দিই। একটা হচ্ছে আমার পিছিয়ে দাঁড়ায় আছে সেলফিতে, আর একটা বাইকে উঠছে আমার সাথে, এই পিছনে, তাও আমার গায়ের সাথে গা লাগাইতে পারে নাই, কান দিয়ে একটু হাত রাখছে, এই এতটুকুই। এটা হচ্ছে ডিস্টেন্স আমার সাথে। তো এই ছবিটা আমি দিয়ে আমার এটাতে আমি লিখছি যে যেহেতু আমার কাছে হেল্প চাইছে, আমি একটু চাচ্ছি যে হেলেনা আপা দেখুক যে আমার সাথে ওর মানে ক্লোজনেস আছে, মানে ভাই, মানে ছোট বোন আমাদের হিসেবে, ওর হয়ে কিন্তু আমি পোস্ট করছি, রাইট? যে বর্ষা আপু দেখো, ভাইয়ার সাথে মনে আছে আগে কত আড্ডা দিত 2011-তে, কত খুশি করে ওকে ওয়েলকাম জানালাম না? তারপর আবার ও কমেন্টস করছে, হ্যাঁ ভাইয়া আমি তো নস্টালজিক হয়ে গেলাম, আমি সেই পুরনো স্মৃতি হারাই গেলাম, সব আছে। তো রিফা তো কমেন্টস করতেছে, কারণ রিফা তো সেদিন রিফাত সাথে প্রথম পরিচয়। রিফাত এসে আমাকে আমার গানই রিফাত শুনেলো এজ এ ফ্যান। এনিওয়ে, দিস আর দ্য স্টোরিজ, ওল্ড মেমোরিজ। তারপর না সে আমাকে, এটা হচ্ছে প্রথম ধাপ, ওর সাথে চ্যাটিং বেটিং হলো। এরপর সে আমাকে ফোনে কল দিল, কল দিয়ে প্রথম ভদ্র কথা বলে এবার শুরু হলো জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি, ভালোবাসা অফার দিতেছে, ভালো কথা। তা আমি কিন্তু ওকে বুঝাইছি যে তুমি ভাই। আচ্ছা, এবার আমি বলি, রিয়েল কথা বলি। আমি কিন্তু যখন রেকর্ড হচ্ছে, সাপোজ এই ধরেন আমি কথা বলতেছি, প্রথমে আমি ছিলাম, প্রথমে যখন কলে কথা বলতেছি আমার সাথে, প্রথমে বাসায় ছিলাম, আমি বাসায় ছিলাম, বাসা ও কথা বলতেছে, বাসার থেকে আমি তখন সাথে সাথে, বাসায় বলতে আমি নিচে, আমার নিচের গ্যারেজে ছিলাম, বিল্ডিং এর নিচে, বাইরে যাচ্ছিলাম, তখন আমি রাস্তায় নামি, রাস্তায় নেমে তারপর আমি আবার বাসায় ঢুকি, ক্লিয়ার? ওটা কিন্তু আরেকটা মোবাইল দিয়ে পুরো ভিডিওটাই হচ্ছে, ক্লিয়ার? ভিডিওটা হচ্ছে, কিন্তু আমি কিন্তু পুরা, আমি কিন্তু মুখ খুলতে চাইনি, একদম মুখ খুলতে চাইনি, এবার কিন্তু মুখ খুলবো, ঠিক? আর একটা মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে, ওর স্ক্রিন রেকর্ডিংটাও আছে, যে কল দিছে আমাকে, এটা স্ক্রিনটাও আছে আমার কাছে, আমি কিন্তু ওপেন করে দিব সব। তো বেশি বাড়াবাড়ি করলে এগুলো এআই না, ওকে? দিস আর নট এআই। আমার কিন্তু বলছে, আমার কিন্তু ভিডিও আছে, ও অডিও যখন দিচ্ছে মেসেঞ্জারে কলটা, ও কি ভাবছে? ওয়েট, তো ও ভাবছে এত গাধা আমরা, আরে বোকার দল। আর এই মেয়েটা এত ননসেন্স, ও কি বলতেছে, আপনারও স্ক্রিনশট রেডি করা হচ্ছে, মানে কি, শি ইজ মেকিং দ্য স্ক্রিনশট। আমার আইডি, যেখানে আইডি ড্যামেজ হয়ে গেছে, আইডি কি, আইডি যখন ড্যামেজ হয়ে যায়, ইভেন আইডি আমি যদি আপনাকে SMS ও দিয়ে থাকি, সে SMS ও তো থাকবে না, সেই SMS গুলো মুছে যাবে, ফেসবুক ওই SMS গুলো, কারণ ওটাকে, আমার আইডিটাকে তো ভাইরাস হিসেবে ডিটেক্ট করছে। ম্যালওয়্যার অ্যাটাক মানে কি, ম্যালওয়্যার অ্যাটাক বুঝেন তো, ওটাকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করছে। তখন ভাইরাস হিসেবে যখন ডিটেক্ট করবে, তো ওটা তো মেসেজ সব মুছে যাবে।
এতদিন পর কিভাবে স্ক্রিনশট বের করবে, সে তৈরি করবে? হ্যাঁ, এগুলো না গাঁজাখড়ি গল্প আমাকে শোনা লাভ নেই। আর আচ্ছা, ও যদি ক্লেম করে আমার স্ক্রিনশট গুলো ভুয়া, ওর এই ছবিগুলো আমি পাবো কোথায়? এসব ছবি মানে বালমার্কা ছবিগুলো কই পাবো? ঠিক আছে, ফালতু ছবি। ও ছবি দেখে কি আমি একদম পাগল, মানে তার ছেড়ে কি বেহোশ হয়ে যাবো? হুম, মাধুরী দীক্ষিত, শি ট্রাই টু কনভিন্স মি। যাই হোক, আর ও যে আমাকে একটা আমি একটা স্ক্রিন নিয়ে রাখছি, একটা আমিও লাইভটা দেখছি একটু। যাই হোক, ও বলতেছে যে এই যে অডিওটা উনি কেটে কেটে অডিও রেকর্ডিংটা কেটে কেটে দিচ্ছে। আচ্ছা, বলতেছে রেকর্ডিং আমি আবার কেটে কেটে দিছি, আবার এর আগে বলছে আমি এআই দিয়ে করছি। তাহলে এটা কি ধরনের কথাবার্তা বলছে? হ্যাঁ, ইসি ম্যাড, মানে ইনসেন্স, মানে কি বলে ও, ইনসেন, মানে পাগল। একবার বলে এআই, একবার বলতেছে রেকর্ডিংটা কেটে কেটে দিছি। তো ওই তো ওর কথার ভিতরে ধরা খেয়ে যেতেছে। তো ওরে আসলে কিছু বলার নেই আসলে। আমি বললাম তো, আমি যদি এক্সপোজ করা শুরু করি না, মানে পাগল হয়ে যাবে। বাবা বলতেছে ও কিন্তু, আমি আসলে চাই না। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু ব্রুটাল অ্যাকশনে যেতে চাই না। আমি ওই দিনও জার্নালিস্টের সামনে আমাকে বারবার উস্কাই দিতে সবাই কিন্তু আমাদের একটা ক্যারেক্টার আছে বাঙালিদের, একবার যদি কে আমরা কোনো স্টেপ নিই, পিছন থেকে 100টা লোক আসে, ভাই একটা অ্যাকশন নেন, একটা মামলা করেন অ্যাকশন। আচ্ছা, মামলা তো আমি করতেই পারি, আই ক্যান গো ফর। আমি যদি আগায়, আমি জানি, আল্লাহ জানি ওটা কি হবে, ওটা মুখে পটর পটর লাভ নেই। বাট আমি তো ওটা করি না। আমি কিন্তু বারবার বলছি যে সবার সামনে আমার কাছে আপনাকে কোনো স্টেপ নেবেন, আমি নো, আমি চাইও ভালো হয়ে যাক, ভালো হয়ে আসুক। আমি সত্যি কথা বলি, আমার মনে ভিতরে কি আছে জানেন? আমি রাসেলকে আজকে বলছি যে রাসেল, এই মেয়েটা যদি সত্যি ভালো হয়ে আসে, ওর হয়তো এখন বয়কট টয়কট করতেছে সবাই, ও যদি সত্যি ভালো হয়ে আসে, ও যদি সত্যি ভালো হয়ে এসে আমাদের কারো কাছে না, আমার কাছে এসে বলে, বা ডিএ তাইব ভাই আমার সামনে এসে বলে যে আমি ভালো হয়ে গেছি আজকে থেকে, একদম ভালো। তারপর আমি কিছুদিন ওকে অবজার্ভ করবো। আমি নিজে মাহমুদ সামি বলতেছি, ওকে আমি নিজে বসে লঞ্চ করবো, বসে আমি নিজে বসে ওকে ব্র্যান্ড লঞ্চ করবো বসে। আমি ট্রাস্ট মি, আই এম দ্যাট গাই। আমি কারোর ক্ষতি চাই, আমি এটা চাই না। তা আমাকে কিন্তু অনেকে উস্কাইতেছে যে এটা, আমি কিন্তু যাচ্ছি না। তা ও যদি আবার বাড়াবাড়িতে যায়, তখন কিছু বলার নেই। তো আসলে আমি কি করবো আমি কিছু জানি না, হোয়াট আই উইল ডু। আসলে আমার মাথার তার ছেলে, তখন কি করবো আমি নিজেও জানি, আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। বাট আমি যখন অ্যাকশন নিব, দ্যাট উইল রিয়েলি, অবশ্যই লিগাল হবে, কিন্তু উইথ দ্য রিয়েল প্রুফ, হার্ড প্রুফ আসবে। তো নো ওয়ান ক্যান ব্রেক দ্যাট থিং। কিন্তু আমি কিন্তু মনের ভিতরে আজকে রাসেলকে আমি বলছি, রাসেল ও যদি ভালো হয়ে যায়, এই মেয়েটাকে কিন্তু আমি দরকার হলে আবার ওকে আমি হেল্প করবো, আমি হেল্প করবো ওকে, ওকে টু গেট ব্যাক ইন দ্য মিডিয়া আমি করবো। তখন আমি ওর হয়ে সবার কাছে রিকোয়েস্ট করবো। আমি কিন্তু বলছি যে ওর সুযোগ দেওয়া উচিত, তাই না? দেখেন ও কেমন, হ্যাঁ, আকাশ নিবিড়ের সাথে মারামারি এটা করুক, আমার নামটা যে উচ্চারণ করে এটা আমার ভালো লাগে না। ও বুঝা উচিত সে আমার সাথে ক্রাইম করছে, রাইট? ওর ও মাফ চাচ্ছে, ও নিজের জন্য মাফ চাচ্ছে পাবলিকের কাছে, যে ফ্যানে ঝুলছে। ওর কি একটু বোঝা উচিত না যে ও নিজের ক্রাইমটার জন্য মাফ চাচ্ছে? তো ও যে ক্রাইম করছে পাবলিক দেখে ফেলেছে, ওকে কেন মাফ করবে? ও বলতেছে আমি কোনো পাপ করি নাই, আমি কোনো এই করি নাই। তো তুমি তো সবচেয়ে বড় একটা পাপ করছো এখানে, মানে অ্যাটেম্প টু মার্ডার, সরি অ্যাটেম্প টু সুইসাইড হচ্ছে, এটা তো একটা ক্রাইম, তাই না? ওকে আমরা তো কেউ প্রভোক করিনি, ওকে তো আমরা কেউ ফোর্স করিনি। ও কেন সুইসাইড করতে যাবে? কিসের জন্য? ব্ল্যাকমেইলিং। আর ইভেন এই অ্যাকশন তো ওর এগেনস্টে চলে যায়। তো এটারে এখানে একটা মামলা করি দিই আমরা 309 ধারায়, তাই না? 309 ধারায় টোটালি পরে। তো আমরা তো যাচ্ছি না। আর ও যদি আমাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে আসে, আমার কাছে যেসব আছে না, আসলে মাঝখান দিয়ে অনেক কিছু ডিএ তাইব ভাই, আমি চাই না ওনাকে মানে হেয় করতে বা কোনো কিছু নেই, মেয়েটাকে চড়ায়। বাট আমার কাছে কিন্তু ফুল স্ক্রিন রেকর্ডিংটা পর্যন্ত আছে। আমার যখন রেকর্ডিং হচ্ছে, ওর ফুল স্ক্রিন রেকর্ডিংটা হচ্ছে। আমি যে কথা বল এটাও আছে। আমি কিন্তু ওই সবখান থেকে অডিও ট্র্যাক করে নিয়ে আসছি। আমি যখন ছাড়বো, ও তখন কই যাবে? হুম, যাক, মানুষকে সুযোগ দিতে চায়,
আমি মনে মনে এটাই ভাবছিলাম যে তখন রাসেল বলতেছে সন্ধ্যাবেলায়, ভাই আপনার মনে অনেক মায়া বুঝছি, আপনি মনে ওকে, রাসেল তো শয়তানি করতেছে আমার সাথে, বলে আপনি মনে ওকে বিয়ে করবেন। তখন আমি বলছি, রাসেল বেয়াদবি করো না, উল্টাপাল্টা কথা বলো না, তোমার বউ তুমিই রাখো, ঠিক আছে, আর তুমি তুমি উল্টাপাল্টা কথা বলো না। আমি বলছি ও দুষ্টামি করে আমার সাথে, করুক, যাই হোক। তো এখন কথা হচ্ছে এই যে ও বললো, নিজেই বললো যে উনি মাহমুদ সানি, উনি অডিও রেকর্ডিংটা কেটে কেটে দিচ্ছে। তা আমি যদি অডিও রেকর্ডিং কেটে কেটে দিই, এটা অডিও রেকর্ডিংই, তাহলে এআই হইলো কেমনে? হ্যাঁ, এবার এআই অডিও রেকর্ডিং, আবার বলতেছে আপনার স্ক্রিনশট আমিও রেডি করছি, আমিও রেডি। আরে যেখানে আমার আইডি নাই তুই স্ক্রিনশট রেডি পাবি কই? আমার আইডির মেসেজই তো থাকবে না কারো কাছে, যাতে যাতে মেসেজ পাঠাইছি। শিজ হোয়াট শি ইজ ট্রাইং টু ডু, ও কিন্তু বেশি ঘাটাতে যায়, আল্লাহ মাফ করুক, কি জানি হয় আমি জানি না। আসলে আমি কিছু জানি না, সব আল্লাহ ভরসা, ঠিক আছে। আর আমি এভাবে এটা বলছিলাম না, আমি হয়তো বা রাসেল আমাকে বলছে, আমি দেখো ও, আমি চাই ও সুস্থ হোক, ও ঠিকঠাক হয়ে আসুক, আর যদি ও ভালো হয়ে যায় আমি আমি অবশ্যই ওকে নিজে হেল্প করব, আমি নিজে একদম ওকে ব্র্যান্ড, আমি নিজে ওকে কারিপাশাই করে দিব। মানে আমার কাছে হয়তো একটু লো মায়াল, আসলে আমি আমার মানুষটা আমি এই টাইপের, আমি যখন রেগে যাই আমি কিন্তু অনেক খুব অ্যাকশন নিয়ে বসি, পরে আমি খুব যদি কোনো অনুশোচনা বোধ করি আমি কিন্তু নিজে যাই পরে ওই পাবলিক সরি বলি, ঠিক আছে, আমার আমার কোনো অ্যাকশন তোমার যদি কোনো ক্ষতি হয়ে থাকে সরি বলি, এটা আমার ক্যারেক্টার। রেগে গেলে রেগে যায় এই। কি একজন লিখছে শারমিন রাইসা, আপনি সুযোগ দিবেন কেন তাহলে? এটাই তো বুঝতেছি না, উনি আপনার নামে মামলা করতেছে আর আপনি, ও হ্যাঁ এটা রাইট, আমি তো এটা বলছি, আমার ভাবনা ছিল এটা, আমি সন্ধ্যাবেলা রাসেলকে বলতেছিলাম, কিন্তু এখন তো শুনতেছি ও বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে। এখন তো আমি থামবো না, নাও আমি কিন্তু অরিজিনাল একদম পিওর জিনিস ছেড়ে দেবো, একদম মাখন উইথ ক্রিমস উইথ বাটার, হ্যাঁ সব ছেড়ে দেবো আমি এবার, ওকে জায়গা মতো মেনে দেবো। যাও, আমি চুপচাপ ছিলাম, ভালো লাগতেছিল না, একদম ওর সহ্য হতেছিল না, ও এমনি ও লজ্জা নাই, মেয়েটার এত লজ্জা নাই। আমি বলছিলাম যে ও মেবি হয়তো 1 মাস ব্রেক নিবে, 2 মাস ব্রেক নেক, আস্তে আস্তে ব্যাক করুক, তাও হয়তো। রাসেল আমারও বলছে না ভাই আপনি চিনেন না, ও দেখবেন ঠিকই 2-1 দিনের ভিতরে ব্যাক করবে, আপনি চিনেন না, ঠিকই আসলে দেখলাম সি ইজ দ্যাট থিং। আর আসলে বুঝলাম যে আসলে ওকে চান্স দেওয়া উচিত না, আর আমি এবার ওকে রিয়েলি ফাইনালি এক্সপোজ করবো, আমি বলে দিলাম আজকে, দেখি। ও দিদি ও মাফ চাচ্ছে না, ও আমার কাছে মাফ চাবে এসে, আমার সবার সামনে না চাক, আমাকে পার্সোনালি মাফ চাক, আমি কিচ্ছু, তখন আমি চুপ হয়ে যাবো। আর ওকে আমি একটা কথা বলবো, তুমি ভদ্র হয়ে চলো, একদম ভদ্র হয়ে চলো। যেমন আকাশ নিবিড়কে আমি বকা দিছি, আকাশ নিবিড় যখন আমি আকাশ নিবিড়কে ধরছি, তুমি আগে অনেক উল্টাপাল্টা নিউজ করতা, তুমিও ভালো হয়ে যাও। এখন তুমি নিজে মারা খায়া ধরে আসছো, তুমি এর আগে কিন্তু কিছুদিন আগে বেল এনেছিলা, আমি কিন্তু কাউকে সাপোর্ট দিয়ে কথা বলতেছি না। তবে আকাশ নিবিকে বলছি তুমি ভালো হয়ে যাও, তুমি এখান থেকে ভালো হয়ে চলবা, এটা মনে হয় তোমার জন্য এক শাস্তি। তুমি এতদিন মানুষের ওর বলাতে, তুমি বসার বলাতে তুমি বিভিন্ন রং হেলেনা জাহাঙ্গীর রাসেলের এগেনস্টে নিউজ করতা, আজকে তোমার তোমার তীর তোমার দিকে ছুড়ে আসছে, এটা তোমার জন্য একটা শাস্তি, কর্মার ব্যাকস, ওকে। তা আকাশ নিবিকে বলছি তুমি ভালো, নেক্সট টাইম এগুলো করবা না, এই। আর ওকেও বলতেছি দেখ, ওকে আর নো মার্সি ফর হার, আমি অনেক চুপ ছিলাম। তায়েব ভাই আমাকে লাস্ট টাইম রিকোয়েস্ট, আমি অন্যের জন্য চুপ, এখন আর চুপ থাকবো না, ও খুব বাড়াবাড়ি করতেছে। হুম, ওর উচিত ছিল আমাদের কাছে পার্সোনালি সরি বলা, সবার সামনে না সরি বলা, সেটা তায়েব ভাইয়ের মাধ্যমে হোক বা অন্য মাধ্যমে সরি বলতো, আমরা আমরা ওর যত কিছু আছে সব আড়াল করে দিতাম, তারপরটা পরে দেখতাম। কিন্তু ও কি করলো এসে, ও আকাশ নিবিড়ের সাথে যা ইচ্ছে করুক, কিন্তু আমার নামটা উচ্চারণ করতে বারবার বলছি, 10 বার চিন্তা করতে হবে। আমার কাছে যেসব এভিডেন্স আছে ও বুঝতেছে না। হুম, যাই হোক, আমি আর বেশি কথা বাড়ায় না বলি, বলি আমি কাজে বিশ্বাসী, কাজ করে দেখাবো, তখন দেখবে সবাই, ঠিক আছে, এই। আর মামলা মামলা এত সহজ? কোর্ট কি ঘাস খায়? ও লয়ার কি, জজ কি ঘাস খায়? একটা জজ যখন মামলা নিবে, যখন এটাকে অ্যাসেম্বল করবে, আগে শুনবে
এভিডেন্স দেখবে কি, তখন জজের তো মাথায় ইয়ে নাই। হ্যাঁ যদি হ্যাঁ ও যদি অন্য লবিং টবিং করে সেটা আলাদা বিষয়, তো সেখানেও দেখবো না। কারণ আমি কি করতে পারি এটা পরে সবাই জানবে। আসলে আমি মুখে ওই যে ওর মতো বিশাল বিশাল বকর বকর ফাপড় মারি না, মারবো না, আমি এরকম লোকও না। আসলে আমি কি করবো আমি নিজে জানি না। আই ডোন্ট নো হোয়াট আই এম গোইং টু ডু। এটাই বললাম যে ওর কথার ভিতরে সব এরর, ওর ভিতরে অনেক এরর। সি ডাজন্ট নো হাউ টু কোন কথার পর কোন কথা বলতে হবে। ও শুধু একটাই পারে, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আর কথা কথা ইভেন দো ওয়ার্ডটা তো আমার অডিও রেকর্ডিং এর ভিতর আছে, তাই না? দ্যাটস আর টোন। তো এখন কথা হচ্ছে আর আর ওর ওর পেজের ভিতরে ছবি তো জিনে এসে দিয়ে গেছে, সবাই তো দেখছে। যাক, ও যতই বারবার মাফ চাবে, আসলে আমিও যদি মাফ করি আসলে জাতি ওকে মাফ করবে না, বাঙালি ওকে মাফ করবে না, রিয়েলি বাঙালি কোনো মাফ করবে না। আসলে আমাদের ওকে বুঝতে হবে প্রত্যেকটা মানুষের লিমিট আছে, লিমিট ক্রস করা উচিত না। লিমিট ক্রস করলে কে লিখছে, ব্রাদার আপনি তাকে সময় দিয়ে ভুল করেছেন, সে ফেক কিছু দিয়ে আপনার মান সম্মান নষ্ট করার আগে আপনার নিজের থেকে ডকুমেন্টস দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, আমি ডকুমেন্টস দেই নাই কেন? কারণ আমি ভাবছি যে ও বুঝি শুদ্ধ হবে, নিজেকে শুদ্ধ হয় না। আমি কিন্তু বারবার বলছি জানার সামনে, আমি চাই ও শুদ্ধ থাক, ও ভালো আসুক। ও বারবার আমাকে চ্যালেঞ্জ শো করতেছে। আমি কিন্তু আকাশ নিবিন না, পাগল না, আমি কিন্তু আকাশ নিবিন না, আমি কিন্তু রাসেল ভাইপার, সরি রাসেল মিয়া না, সরি। তো আমি জাস্ট কি, এটা তো দেখছেন সবাই, জাস্ট আমি একটা স্যাম্পল দিছি। ওর ওর নাড়া খায় গেছে, ওর ক্যারিয়ারটা এলোমেলো হয়ে গেছে না। তো ও যদি আরো ঝামেলা করে, কিন্তু আরো ঝামেলা করবে বলছে, এটা ওর বোঝা উচিত। ও লিগালি অনেক ঝামেলা পড়ে যাবে। আমি যে ও মামলা 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 করতেছে, আমি কিন্তু একবার মামলা কথা মুখে তুলিও না যে মামলা করবো এই করবো। আমি যদি মামলার না কোর্টে নামি, আল্লাহ মাফ করুক, জানি না কি হবে, আল্লাহ ভরসা। হুম। আসলে রাসেল ভ্যাপার আমি বলতে চাই না, সবাই রাসেল ভ্যাপার বলতে বলতে না, এটা আমার মুখ দিয়ে আমারও রাসেলের কথা করতে গেলো আমি রাসেল কেমন আছে ভাই ভাই বলি, আবার বলে রাসেল ভ্যাপার, আমি মুখ দিয়ে আমার মুখ দিয়ে আসে কিছু সরি, ওর আমি পরে সরি বলি। তারপরে সবাই রাসেল রাসেল ভাইপার ডাকতে দেখতে, আমিও ওরে রাসেল ভাইপার ডাকি, মনে বলি, আবার সরিও বলি, আমি মাইন্ড করে না, আমি তোমার ভাইপার ডেকে পড়ছি। হ্যাঁ, আবার ওকে আমি দিল এফডিসি দেখে বলছি, এই যে আমাদের পাপ মুক্ত স্বামী এসেছে, ও ও হ্যাঁ সানি ভাই আপনি আমার, তাহলে কি এই লোকটাকে উনি উনি এখানে আসছে কেন? আমি তো শয়তান দুষ্টামি করি সবার সাথে, যাই হোক ওরা ভালো আসলে কি বলবো। কারণ ভাইপার কথাটা আসলে এত ফেমাস হয়ে গেছে রাসেল ভাইপার। তো যাই হোক, এনিওয়ে এই বললাম যে ও এখানে নিজেই বলতেছে যে অডিও রেকর্ডিংটা জায়গায় জায়গায় কাট কাট করে দিয়েছে, নিজে বলছে রেকর্ডিংটা কাট কাট করে দিয়েছে, আমার বলে এটা নাকি এআই দিয়ে বানানো হয়েছে, আমার বলছে আপনারও স্ক্রিনশট রেডি করা হচ্ছে, মানে ও রুমি রহমান একটা প্রখ্যাত মিউজিশিয়ান ছিল, আমার বাসায় কিন্তু সাউন্ড কার্ড আছে। ওরে ওরে ফাপড়ে সাউন্ড কার্ড দিতে কি কি হবি, সাউন্ড কার্ড দিতে কি কম্পোজার রেখেছোস? হ্যাঁ, তুই এমনকি দাবি করবি কয়দিন পর যে ও গিটার বাজায়, কয়দিন পর দাবি করবো কম্পোজার হয়ে গেছে। হ্যাঁ, তুই কম্পোজার হয়ে গেছিস ভাই, সাউন্ড কার্ড। আরে মেয়ে, এটা মেয়ে না, সরি, কিন্তু সবাই আমি মেয়ে বলে সবাই চেতে যায়, বলে বুড়ি। আসলে ওকে মেয়ে বলি কেন, ও তো আসলে আমি আমার ওই ছোট বোনের চোখে দেখছি সবসময়, তো এখনো ওই ওই চোখেই দেখি, এর জন্য মেয়ে বলি ওকে আমি। তো ওকে বুড়ি মহিলা বলতে পারি না, কারণ ওই যে আমাদের চোখে ছোট বোনের হিসেবে ছিল, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো ইমেজটা ওই নষ্ট করছে নিজের, কিছু করার নেই। এনিওয়ে আসলে ওর এরর গুলো বললাম তো, পয়েন্ট গুলো কি, ও হচ্ছে এই কথার ভিতরে ভুল, নিজে বলতেছে অডিও কাট করে দিছে, রেকর্ডিং অডিও কাট করে দিছে, আবার নিজেই বলে আরেকদিন বলে এটা নাকি এআই, রাইট? আচ্ছা, এআই নাকি ওটা আমি দেখাবো, সবার সামনে দেখাই দিব, যাও। একদম ওর স্ক্রিন রেকর্ডিং হইতেছে, আমি বাইরে দিয়ে উঠতেছি, সিঁড়ি দিয়ে উঠতেছি, কথা বলতেছি, সব দেখবে সবাই। হ্যাঁ, মানে একটা হচ্ছে আমার মোবাইলে ইন্টারনাল রেকর্ডিং হতেছে, যেটা আমি কানে কথা বলতেছি, আরেকটা হচ্ছে আমার আর একটা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডিং করে না মানুষ, এই যে এখান দিয়ে এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে, রাইট? যেটা আমি যে 2023-এ যে কিছু ক্রিমিনালদের ধরলাম, বালিয়াকান্দির ক্রিমিনালদেরকে, সব একটা গ্যাং, বিশাল গ্যাং। হ্যাঁ, তো ওদেরকে আমি যে শাস্তি যাই দিচ্ছি, আমি কিন্তু পুলিশে দিই। দেখো, আমি কিন্তু বাবা বলি ক্রিমিনালদেরকে আমি পুলিশে দিই না সহজে, কারণ আমি পুলিশে দিই এই কারণে, আমি যে শাস্তিটা দিই এক্সপোজ করি, ওইটি তো বড় শাস্তি, পাবলিকলি এক্সপোজ করে দিচ্ছি, জনগণের শাস্তি বড় শাস্তি।
আর পুলিশে দিলে কি হবে, পুলিশে দিলে ছুটে আসবে, তো এইসব করি যায় না। তা আমি ওর বেলাও কিন্তু এটাই চাইছি যে ও জনগণের বিচারে পড়ুক, জনগণকে বিচার করবে, দ্যাটস ইট। কিন্তু ও যখন এই করতেছে, এবার ওর না আসলে নিজের ইজ্জত নিজে খাবে, ট্রুলি বলতেছে, ও নিজের ইজ্জত নিজে খাই দেবে, কিছু না। আমি চাচ্ছিলাম না এগুলো ছাড়তে, ট্রাস্ট নেই, এগুলো আমি চাচ্ছিলাম না, কিন্তু ও না আমি না অ্যাক্টিং এর জন্যই রেডি হইতেছি, তাই না 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 টাকা আমি অনেক কত টাকা আলো দেখি চারিপাশে আনে। না না সবই লাগে, টাকাও লাগে, তোমার তোমার সংসারের জগৎটাও লাগে, এটা সোশ্যাল লাইফটাও লাগে, ফিনান্সিয়াল লাইফটাও লাগে। হ্যাঁ বদলায় তো লাভ নাই, তুমি মরার আগে ওষুধ খাওয়ায় তো লাভ নাই, এরা এসে লাস্টে যাইছে, ওর আগে ওই যে তানদিন মেয়েটা মারা গেল, তো ভাই হ্যাঁ তাদিন মারা গেল, তো ওরা এমন একটা স্টেজে আসছে, এদেরকে যদি ড্রাগস থেকে সরাতে দেওয়া হয় এরা আরো বেশি মারা যাবে, ওদেরকে বরঞ্চ ড্রাগস বাঁচায় রাখতো। তোমরা হয়তো বা কোনো কারণে ওকে ড্রাগস অফ করাইছিলা, লাস্টে ক্রেভিংস এর চোটে বেশি খাইছে, ওভারডোজে মারা গেছে, এটি হচ্ছে রিয়েলিটি। এর জন্য কোনো যারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় এদেরকে হুট করে ড্রাগ বন্ধ করতে নেই, বন্ধ করলে উল্টা মারা যায়, বুঝছো? এই ভুলটা অনেকেই করে, এর জন্য রিহ্যাব বানায় কেন, রিহ্যাব নিয়ে এদেরকে নিয়ে কি করে জানো, রিহ্যাবে দাঁড়াও দেখি, বাহ দোস্ত না অনেক চেঞ্জ মাশাআল্লাহ। তাই তুমি না গানের অ্যালবাম ছাড়ছিলা, তুমি গানের অ্যালবাম ছাড়ছিলা অনেক আগে, আমার বুরহান ভাই মারা গেছে জানো তো, না থাক গান লাগালি কেউ না, মানে মারা গেছে আর কি, এইগুলা কমপ্লেন করে লাভ নাই। ও যে বিয়ে করেছিল রুতবা বলে একটা মেয়েকে, মনে আছে ওর বয়স ছিল রুতবা, হ্যাঁ হ্যাঁ এই রাজু আমার কাছে কাজও পেয়ে গেছে 2020-এ, তো কে তাই রুতবা আমার আগে আইডি দিছিল, রুতবা আমি জানি না রাজুকে ও বিয়ে করছে, যে রাজুকে আমি চিন্তামো না, তো রুতবাই বললো যে আমার হাজবেন্ড তো গান গায় সানি, কারণ বোরহানের প্রথম অ্যালবামই তো আমার করা, রাইট? তখন বোরহান যখন প্রেম করে রুতবার সাথে তখন তো আমার ওয়াইফ ছিল, বোরহান ভাই আমার দেখছে, রুতবা আমার ওয়াইফকে দেখছে, এক্স ওয়াইফকে দেখছে, তো যাক ওইভাবে শিবলি সাদেক বুঝছেন সবাই। আমি কিন্তু সব দিতে চাইনি, এক্সপোজ করতে চাইনি সব, যাই হোক লুকায় রাখছিলাম অনেক কিছু। সে বোরহান তার সাথে এত, সে আমাকে বলছে আল্লাহ আমার ছবি দিছি দেখো দেখো, এগুলো কই, আমি এই যে আমি এগুলো কিন্তু সব ছাড়বো, এবার স্ক্রিন রেকর্ডিং সব ছাড়বো। আমি কিন্তু কোনো কথা বলতেছি তখন স্ক্রিন রেকর্ডিং হতেছে, আমার এই যে মোবাইলটিতে কথা বলতেছে এই মোবাইলের ইন্টারনাল রেকর্ডিং হতেছে, দুইটা রেকর্ডিং হতেছে, কোনটা বাদ যাবে? হ্যাঁ শিকার স্কেপ। আর ফালতু আলাপ কি আজকে শুধু দিয়ে তাই বা শিবলি সাদ্দিকের কথাটা যে আসছে, বাড়তি কথা তো পাবলিকের সামনে আনার দরকার না আছে। এই যে বোরহানকে নিয়ে কথা হচ্ছে, এইকে নিয়ে কথা হচ্ছে, এত কথা তো পাবলিক শুনে না, শুনবেন আপনারা? উইল ইউ হিয়ার এনিথিং? বোরহান হচ্ছে বাংলাদেশের যখন ওই যে হাবিবের বা বাংলাদেশের যত ফেমাস অ্যালবাম, বাংলাদেশে যে সুপার সুপার ডিজাইন গুলো করা হয়তো ওই সময় 2010 হি ওয়াজ দ্য ভেরি ট্যালেন্টেড, বাংলাদেশে একজনই সুপার ডিজাইনার ছিল, হৃদয় খানের হৃদয় মিক্স সুপার অ্যালবাম, হিট অ্যালবাম,
ওনার প্রত্যেকটা হিট অ্যালবাম গুলো ছিল ওনার ডিজাইনার, হিজ এ ভেরি গুড ডিজাইনার অলসো, উনি ভালো গান গাইতো। তো ওনার একটা গান ছিল হৃদয় খানের অ্যালবামে, উনি একটা গান গেছিল তো প্রথম। তো আমার সাথে পরিচয় হচ্ছে হয় শফিক তুহিনের মাধ্যমে। শফিক তুহিনের প্রথম অ্যালবামের কাজ কিছু 2-3 দিন আগে, ওই যে ওনার যে হিট অ্যালবাম স্বপ্ন এবং তুমি, ওনার গান হিট অ্যালবাম, ওই অ্যালবামে আমার 2টা গান করা আছে। তো তখন থেকে বোরহান ভাইকে চিনি 2010, তখন আমার ওয়াইফ ছিল। বোরহান ভাইকে কিন্তু সবাই ওয়াইফকে দেখছে, রুদবা ভাবি সবাই ওয়াইফকে দেখছে। বোরহান ভাই তখন রুদবা ওনাদের প্রেম চলে, বিয়ে করে। তো আমার ওয়াইফ তখন দেখছে আমরা কাজ করতেছি, রাইট? তো ওটাই আমি বলছিলাম যে আমার ওয়াইফকে, আমি কিন্তু কোনো লুকোচুরির কথা বলি না, তো ওয়াইফকে দেখছে, ওটাই বলতেছি। তো বোরহান ভাই কিন্তু মারা গেছে, উনি এত ভালো ডিজাইন করতো। হ্যাঁ, উনি একটু রাগী মানুষ ছিল, উনি একটু কাজ করতে গেলে আসলে থাকে না ক্যারেক্টার, উনি যেটা চায় সেটাই দিবে, ক্লায়েন্ট যেটা চায় সেই অনুযায়ী উনি কাজ করবে না, ওনার মন মতো উনি করবে। এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি, তা আমার সাথে ঝগড়া লাগছে, আবার ভাই ভাই মিলেও গেছি, ঝগড়াঝাটি হবে মিডিয়াতে, আবার আমাদের দেখা হয়তো আড্ডা দিতাম এই। কিন্তু মারা গেছে একটা লোক, আমি তখন বলতেছি বোরহান কথাটা যখন উঠলো, বোরহানের কথা উঠলো, সে বলতেছে একটা শয়তানের বাচ্চা, মানে মৃত মানুষকে সে গালি দিতেছে, তাই না? মানে ও এতটা স্টুপিড মেয়ে, মানে সে মৃত মানুষকে গালি দেয় কেউ কখনো? তখন আমি বললাম গালি দিও না। এজন্য কোনো ড্রাগ, এটা সোশ্যাল। আর আমি যে রুমি রহমানকে নিয়ে আমি বলতেছি, দেখেন, আমি রুমি রহমানকে আমি বলতেছি যে রুমি রহমান যে মারা গেছে, তোমরা যদি, আমি তো জানি রুমি রহমান ও যে এটার পিছনে রহস্যজনক মৃত্যু আছে, আর আমি না জানতাম না যে তাজিন আহমেদের কাছ থেকে ওই নাকি রুমি রহমানকে সরাই নিয়ে গেছে। আমি এখন জানতেছি, সবাই লিখতেছে কতটা ক্রিমিনাল ভিলেন সে, যে সে তাজিন আহমেদ, এখন তাই বলবো সাইকোপ্যাথ ক্রিমিনাল, শি ইজ এ রিয়েল লাইফ ক্রিমিনাল, শি ইজ নট সাইকোপ্যাথ ক্রিমিনাল এটাকে বলে না, শি ইজ এ রিয়েল ক্রিমিনাল, শি নিডস টু বি ইন দ্য জেল, আই থিঙ্ক, ওর আইনের আওতায় আনা উচিত, আমি মনে করি। এখন সে, আমি রুমি রহমান যদি আমার দ্বন্দ্বই থাকতো, তাহলে রুমি রহমানের জন্য তো আমি এত ভালো কথা বলতাম না। আমি বলছি তোমরা হয়তো ওনাকে ড্রাগ এডিকশন ছিল, ওখান থেকে হয়তো তোমার সরাইছো মেবি, সেটার এফেক্টও মারা যেতে পারে, বা এমন হতে পারে উনি ক্রেভিংস এর জন্য ওভারডোজে মারা যেতে পারে। তোমরা রিহ্যাব করে কেন? আমি রিহ্যাবের কথা করে বলছি যে রিহ্যাবে দিলে হয়তো বা ঠিক হইতো। তো কই, আমার তো রুমি রহমানকে নিয়ে কোনো কমপ্লেক্স ছিল না। তা বোরহানের কথা বলতেছি, বোরহানের মৃত মানুষ, বোরহানও মারা গেছে ব্রেন টিউমারে, ক্যান্সারে, সরি, সেই মানুষটাকে নিয়ে লিখতেছে যে কি শয়তান একটা, মানে মানে কি বেয়াদব রে বাবা। এনিওয়ে, যাক, আমি অনেক কথা বললাম, এগুলো এত বেশি বাড়তি কথা বলে লাভ নেই, আমি শুধু এক্সাম্পল দিলাম যে ফাইনালি আমি কি ছাড়বো ওর সামনে। কিছু হবে না, ইনশাআল্লাহ তুমি আগে দেখা করো, আড্ডা দিই, গল্প করি। এখন আরেকটা নাম্বার থেকে আমাকে ব্লক করে না, ভয় চলে কেন জানো? আপডেট আমি তখন ওকে, তখন আমি আরেকটা গল্প বলতেছিলাম, এই কিছুদিন আগে, গত বছর আগে, আমার একটা মেয়ের সাথে একটু রিলেশন হইতে যেতেছিল। তো রিলেশন হয়েছিল মেয়েটার সাথে, মেয়েটার নাম না বলি, তো অল্প দিনের। আমি তো আসলে মনে মনে কাউকে খুঁজতেছি সেটেল হওয়ার জন্য, রাইট? তো ওই মেয়েটার সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, রিলেশন আগায় নেই। তা আমি আমার মনের কষ্টটা বলতেছিলাম যে মেয়েটার দেখো এরকম, আমাকে বলছিল মেয়েটার আগে 2টা বিয়ে হয়েছে, পরে জানি 3টা বিয়ে, তারপর জানি আরো পরকে আছে। তো দেখ, এগুলোই বলছিলাম আমি, এগুলো তো আমি আসলে ওই মেয়েটাকে নিয়ে এগুলো দেওয়া উচিত না। এত রংবাজি, এত পলিটিক্স, মাস্তানি কোনো দরকার নেই আমার, ঠিক আছে? 21-এর ছবি কি জানি, আমার চেহারা বুঝি না, এক এক সময় এক এক রকম লাগে, কোন সময় দাও না, চুল মাঝে মাঝে চুল বড় করে ফেলি পাটকে, আবার তখন আমার সব রবিনহুড কি সুলতান সুলেমান ডাক দিয়া শুরু করে। এই যেমন চুল কত বড় করে ফেলি, পাটকে চুল বড় করে ইয়ে করি, তখন নামাটাকে সুলতান সুলেমান। আমি হচ্ছি গিরগিটি, এক এক সময় এক এক চেহারা, বুঝছো? না, ওটাই বললাম যে আমার ওই যে জিম করার সময় আমি মাঝে মাঝে টাক মাথা হয়ে যায়, তখন বাল্কিং করি, হিউজ বডি লোড নেই, ওয়েট বাড়ায় ফেলি শরীরের, বডি বিল্ডিং করে হিউজ বডি বানায় ফেলি। আগে না, জিম তো আর ছাড়া হবে না, জিম ধরলে ছাড়া যায় না, জিম এমন একটা জিনিস সেটা ছাড়া যায় না, এটা ছাড়লে উল্টা আরো অসুস্থ হয়ে যাবো, বুঝছো?
আর সিক হয়ে যায়। পানি হয়ে যাবে, ওজন বেড়ে যাবে। না না, ওজন বাড়ে না, বাট যেটা হয়ে যায় শরীরে ডায়াবেটিক্স সিমটম, যেটা ডায়াবেটিক্স হবে না, আর ডায়াবেটিক্স এর মতো সিমটম দেখা যায়, বুঝছো, জিম ছেড়ে দিলে। এইরকম, এই যে তোমাকে একটা ছবি দিচ্ছি দেখো, এরকম বডি যখন বানায় ফেলি, এই দেখো তখন ডেলিভার তখন এরকম টাক মাথা হয়ে যায়, বুঝছো। শোনো, তুমি যদি শোনো, আমি জীবনে কিচেনে যাই না, হ্যাঁ আমার রান্নার মেয়েটা রান্না করে, তুমি যদি রাত 3টা বাজে আমার হাতে রান্না খেতে চাও, আমি সেটা করে খাওয়াবো প্লিজ। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওটাই বললাম যে এইরকম বডি যখন বানায় ফেলি তখন তোমার টাক মাথা করে ফেলি, তখন প্রচন্ড মানে ব্লাড প্রেশার বাড়ে, তখন হেয়ার ফল হয়। আবার যখন লিন হই, কাট ডাউন করার সময় মানে তখন এক এক সময় এক চেহারা, বুঝছো না, এইরকম এই এক এক সময় এক চেহারা চলি। তুমি জীবনে একটা জিনিস মনে রাখবা, তুমি তারে বেশি প্রায়োরিটি দিবা যে তোমাকে 100% ভালোবাসে, তুমি তারে প্রায়োরিটি দিবা না। আরে বাবা, ভালোবাসার কথা তো সবাই বলে, প্রথম প্রেম তো জয়ের সুইতে পড়ে সবাই। তুমি দেখছো না রাস্তার ব্যাপার, 100% ভালোবাসা তোমার দেখা যাচ্ছে, দিয়ে লাস্টের দিকে কি হয়, লাস্টের দিকে মানুষ পোল্টি মারা, বুঝো না, ওটাই বললাম, মানুষ প্রেম করার সময় মিষ্টি কথা এত বলে। আমি হচ্ছে গাউরা, আমার কাছে, এবং আমি যে সার্কেল বিলং করে আসছি, মানে আমি যেভাবে সার্ভাইভ করে এখন এখানে আছি, আলহামদুলিল্লাহ 10 জন 15 জন মানুষের একমাত্র উপার্জনকারী আমি। আমরা তো এমনি না, আলহামদুলিল্লাহ, তাই না? আমার ব্রেন, আমার নলেজ, আমার কাজ, আমার মেধা, আমার এক্সপিরিয়েন্স গুলো আমি গ্যাদার করছি। সো এখানে তো এনিওয়ে, এই মেয়েটার ফালতু, না আমি না অ্যাক্টিং, এই ফালতু মেয়েটার এই রেকর্ডিং এত বড়, যাক অনেক কথা হয়েছে, এগুলা অনেক ডিটেইল কথা। এবার আমি যখন ছাড়বো সব পুরা রেকর্ডিং ছেড়ে দিব, নাও যে বলার নেই, তারপর উইথ দ্য স্ক্রিনশট আছে, আর কিছু বলার আছে, কারণ আমি তো জানিও কি জিনিস। আর ও যতবার বলতেছে তুমি যদি বলো আমি রাত্রে উঠে তোমাকে জন্য খাওয়া বানায় দিব, এই করে দিব, আমি কিন্তু একবার রেসপন্স করি না। আমি বরঞ্চ আমি জিম নিয়ে, আমি তো আমার সাবজেক্ট নিয়ে কথা বলি। আমার যে কেউ বলছি না আমার লোক কথা বলতে আসলে আমি মানুষের জ্ঞান দিই, জিমের জ্ঞান দিয়ে দিই, অনেকে বিরক্ত হয়ে যায়, কিসের প্রেমের আলাপ পারবো, আমার তো কোনো প্রেমের আলাপ নেই, সরি। তো আমি জিম টিম নিয়ে কথা বলবো, এই নিয়ে কথা বলবো, এটাই আমি, দ্যাটস মি। ইভেন আমার সাথে যদি বাস্তবে কোনোদিন কোনো মেয়ে জীবনে জড়ায়ও, হয়তো বা রোম্যান্টিজম কথাবার্তা বলতে পারবো কিনা আমি জানি না, হয়তো বিয়ের পর বলতে পারবো, বাট বিয়ের আগে আমি পারবো না কারোর সাথে, এইটাই আমি। যাই হোক, এনিওয়ে আমি লাইফ শেষ করি নাও, বাবাই টাটায়। বাবাই, এই জিনিসগুলা নিয়ে আমি বললাম যে আবার ও যে বোকার মতো কাজগুলো করতেছে, দেখি কি হয়, লেটস সি। এনিওয়ে, কানেকশন ইজ ভেরি স্লো দেখা যায়, ডোন্ট নো ভাই। আর জানি না কমেন্ট সেকশনে কি যেন হয়েছে, বুঝতেছি না। স্টার, আমার কমেন্টে স্টার আসতেছে কেন বুঝলাম না। স্টার আমি স্টার কিছু চাই না, কোনো এখানে ফেসবুকে ভাইরাল হতে চাই না, এখানে স্টার কেন দেখা চাই, ডোন্ট নো ভাই। এনিওয়ে বাবাই, টেক কেয়ার, ভালো থাকো সবাই, ওকে বাই। আর আমি বললাম, আমি কিন্তু স্ট্যাটাসটা ওকে মিন করে দিই না, আমি স্ট্যাটাস আগেই দিছি, কিন্তু সামহাও কাকতালীয় ভাবে মানে ও লাইভে এসে পড়ছে, আমাকে সবাই ভাই উনি লাইভে আসছে, ভাই উনি আমাদের আপা লাইভে আসছে। আচ্ছা, এখন অনেকে ভাবতেছে আমি আসছে, ওকে দিই, আমি আগে দিচ্ছি। আপনার টাইমটা মিলিয়ে দেখুন, ওর লাইভ এন্ট্রি আর আমার স্ট্যাটাস পয়েন্টটা দেখেন, আমি আগে দিচ্ছি স্ট্যাটাস। হয়তোবা ভাইব্রেশন, হয়তোবা আমি আধ্যাত্মিকতায় লেভেলে চলে গেছি, হ্যাঁ আমার থার্ড আই ওপেন হয়ে গেছে, যেন আমি আগে তো অনেক কিছু বুঝতে পারি। এনিওয়ে, আল্লাহ হাফেজ, হ্যাঁ।